আর শুরুতেই যে খবরে নজর রাখবো, বিমানেই অন্ডালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিমানেই কলকাতা থেকে অন্ডালে মুখ্যমন্ত্রী। গতকাল আমরা দেখেছি কলকাতা বিমানবন্দরে না নেমে প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান, এবং সেই ঘটনায় প্রশ্নের মুখে পড়ে এটিসি। এবং আজ বিমানেই অন্ডালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে অন্ডালে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটার বিমান, বিস্তারিত জানবো। অনুপ আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, 2:10 বিমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অন্ডাল যাচ্ছেন এমনটাই স্কুল করা হয়েছে। প্রথমে বলা হয়েছিল যে খারাপ যে আবহাওয়া থাকবে এটির পক্ষ থেকে আগাম জানানো হয়েছিল, সেই কারণে সেই বিমান প্রথমে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া ছিল, তিনি সড়ক পথে যেতে পারেন এমনটা জানা যাচ্ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল এটিসির পক্ষ থেকে আজকে আগাম জানানো হলো যে আগামী 3 ঘন্টা কোন রকম কলকাতা এবং অন্ডাল নামার ক্ষেত্রে কোন রকম দুটি আকাশের ক্ষেত্রেই ঝড় বৃষ্টির কোন রকম সতর্কবার্তা নেই এমনটা বলা হচ্ছে, কোন রকম সম্ভাবনা নেই বলা হচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রেই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সেই শিডিউল করা হলো এবং 2:10 বিমানে কলকাতা থেকে একেবারে অন্ডালের উদ্দেশ্যে মাত্র 30 মিনিটের ব্যবধান রাস্তা, সেখানে দূরত্ব তিনি কিন্তু পৌঁছে যাবেন। প্রথমে সেই বিমান বাতিল করা হলেও পরবর্তী সময় বলা হচ্ছে আবহাওয়ার কোন রকম সমস্যা হবে না বা খামতি হবে না, সেই কারণেই কিন্তু এই ফ্লাইট শিডিউল করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2:10 বিমান কলকাতা থেকে সরাসরি অন্ডালের উদ্দেশ্যে রওনা দেবেন। গতকাল যে পরিস্থিতি হয়েছিল 1.5 ঘন্টা কলকাতার আকাশের উপর তাকে চক্কর খেতে হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে দীর্ঘক্ষণ সময় তার ফ্লাইট অবতরণ করে। তারপরেই তিনি আজকে দুপুর 2টায় যাওয়ার কথা সকালে তার পক্ষ থেকে জানানো হয় এটির পক্ষ থেকে খারাপ আবহাওয়া থাকতে পারে, সেই কারণে বিমানে তিনি যাবেন না এমন সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে এটির পক্ষ থেকে আবার জানানো আগামী 3 ঘন্টা কোন রকম ঝড় বৃষ্টির সতর্কবার্তা নেই। তার পরবর্তী সিদ্ধান্ত নিয়ে তিনি কলকাতা থেকে অন্ডাল বিমানেই যাচ্ছেন এমনটাই কিন্তু একেবারে ঝড় বৃষ্টির সতর্কতা নেই, তাই বিমানেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। গতকাল প্রবল ঝড় বৃষ্টি এর জেরে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিপত্তি হয়। কলকাতা বিমানবন্দরে না নেমে প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান, এবং সেই ঘটনায় প্রশ্নের মুখে পড়ে এটিসি। তারা আগে থেকে কেন সতর্ক করেনি? সেটা করলে তো এমন বিপত্তি এড়ানো যেত। প্রবল দুর্যোগ, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, এর জেরে বৃহস্পতিবার বিকেলে নির্দিষ্ট সময়ে কলকাতায় নামতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটতে থাকে। এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমানের ওঠানামা থেকে যাবতীয় সমস্যা সবকিছুই নজর রাখে এটিসি। বিমানে কোনো সমস্যা হলে পাইলটরাও সরাসরি যোগাযোগ করেন এটিসির সঙ্গে। উড়ানের 1 ঘন্টা আগে এটিসিকে আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দেয় আবহাওয়া দপ্তর। মেট্রোলজিক্যাল অফিস অন্ডাল এয়ারপোর্টেও আছে, কলকাতা বিমানবন্দরেও আছে। আর 2 জায়গার অবজারভেশনে সব্বার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যায়। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে 1 ঘন্টা আগে বলে দেওয়া হয় যে কোথায় কী সিনারিও। এখানেই এটিসির ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেরই প্রশ্ন, এটিসি কিভাবে ক্লিয়ারেন্স দিয়ে দিল? দুর্যোগ সম্পর্কে কেন এটিসি আগেভাগে সতর্ক করলো না? এটিসি আগে সতর্ক করলে তো অন্ডাল থেকে মমতার বিমান উঠতই না, তাহলে এমন বিমান বিপত্তি এড়ানো যেত। মেট্রোলজিক্যাল অফিস অন্ডাল এয়ারপোর্টেও আছে, কলকাতা বিমানবন্দরেও আছে। আর 2 জায়গার অবজারভেশনে সব্বার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যায়। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে 1 ঘন্টা আগে বলে দেওয়া হয় যে কোথায় কী সিনারিও এবং কলকাতায় কী হতে চলেছে। সুতরাং থান্ডারস্টর্ম যদি একবার বলে দেওয়া হয় তখন কিন্তু সবাই অ্যালার্ট হয়ে যায় যে এর নানা রকম বিপত্তি আছে। তো এই বিপত্তিটা পাইলটরাও জানেন, এটিসি যেটাকে বলে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এনারাও জানেন। আর এদের কাছে সম্পূর্ণ সব জায়গার ইনফরমেশান এসে থাকে। সেই বেসিসেই পাইলটদের ইনস্ট্রাকশন করেন যে প্লেনটাকে নামানো যাবে কি ওঠানো যাবে না। সেক্ষেত্রে আমার মনে হয় কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে যে 3 জন পার্টি বললাম, একটা হচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, 2 নম্বর হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, আর 3 নম্বর হচ্ছে পাইলট। এই 3-এর কোনো এক জায়গায় হয়তো মিসকমিউনিকেশন হয়েছে। এদিন প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটে মমতার বিমান। কখনো কলকাতা বিমানবন্দরের আকাশ সীমায় চক্কর, কখনো রাজপুর সোনারপুরে, কখনো মহেশতলায়। প্রায় 1.5 ঘন্টা এভাবে চক্কর কেটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান।
পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে কলকাতা বিমানবন্দরের দূরত্ব আকাশপথে 30 মিনিট। দুপুর 3:39 অন্ডাল বিমানবন্দর থেকে রওনা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। কলকাতায় নামার কথা ছিল 3:55, কিন্তু দুর্যোগের কারণে তা করা যায়নি। মমতার বিমান নামে বিকেল 5:19। প্রায় 1.5 ঘন্টা আকাশে চক্কর কাটার পর এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে অতিরিক্ত 2 ঘন্টার জ্বালানি মজুদ ছিল। এরকম হওয়াটা খুবই স্বাভাবিক। যদি কখনো হঠাৎ বৃষ্টি আসে বা ল্যান্ডিং পসিবল না হয়, তাহলে এয়ারক্রাফটকে আমরা ডেফিনেটলি সেই ব্যাড ওয়েদার সিচুয়েশনটা আসতে দিই। ওখানে অপেক্ষা করা হয়, বৃষ্টিটা কমে গেলে তারপরে যখন ওয়েদার কন্ট্রোলের মধ্যে আসে ততক্ষণ আমরা ওখানে এসে ল্যান্ড করি। এটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রোটোকল থাকে, এর জন্য আলাদা রিজার্ভ থাকে, ফিউল থাকে। আর যদি তার মধ্যে দেখা যায় যে বৃষ্টি কমছে না বা রানওয়ে কন্ডিশন সুটেবল নয়, তাহলে অন্য জায়গাতে ডাইভার্ট করতে হয়। প্রায় 1.5 ঘন্টা চক্কর, তারপর মমতার বিমান নামে কলকাতা বিমানবন্দরে। অনেকেরই দাবি এটিসি আগে থেকে দুর্যোগের সতর্ক বার্তা দিলে এমন বিপত্তি এড়ানো যেত। নিউজ 18 বাংলা। খারাপ আবহাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিপত্তি। প্রবল ঝড় বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরে নামতে সমস্যায় পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটে। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার মমতার বিমান বিপত্তির ঘটনা ঘটেছে। দেখুন। বীরভূমের দুবরাজপুর থেকে সভা সেরে কলকাতায় ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ডাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান রওনা হয় বৃহস্পতিবার দুপুর 3:39। কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল 3:55। তার কিছুক্ষণ আগেই দুর্যোগ শুরু হয়ে যায়, ঝড় বৃষ্টি। এই দুর্যোগের জেরে প্রায় 1.5 ঘন্টা আকাশেই চক্কর কাটতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। গত বছরের 25শে নভেম্বর বনগাঁয় কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। হেলিকপ্টারে করে বনগাঁ যাওয়ার কথা ছিল তার। রওনা হওয়ার কিছুক্ষণ আগে জানানো হয় হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল করেছে, তাই ওড়ানো যাবে না। বাধ্য হয়ে গাড়ি করে বনগাঁ যান তিনি। ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে। হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না, কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। এর আগেও একাধিকবার বিমান বিভ্রাটের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে বারাণসী থেকে কলকাতা ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝ আকাশে হঠাৎই এক ধাক্কায় 5000 মিটার নিচে নেমে যায় তার বিমান। মুখ্যমন্ত্রী দাবি করেন তার বিমানের সামনে অন্য একটি বিমান চলে এসেছিল, আর 10 সেকেন্ড দেরি হলেই দুর্ঘটনা ঘটে যেত। এ নিয়ে রিপোর্ট তলব করে ডিজিসিএ। কেন্দ্রের কাছে রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট। পাটনা থেকে কলকাতা ফেরার সময়ও বিপত্তি। কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি না মেলায় প্রায় 30 মিনিট আকাশে চক্কর কাটে বিমান। বিমানে তখন জ্বালানি কম। এই ঘটনায় কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছিল।
নিউজ 18 বাংলা। বিজেপি প্রার্থীর প্রচারে রীতিমতো উত্তেজনা, ছবিটা দেখুন। প্রচারে বেরিয়ে ভোটারদের শাসানি পদ্ম প্রার্থী বেলদার বিজেপি প্রার্থী, তার প্রচারে এই নিয়ে রীতিমতো উত্তেজনা। কি পেয়েছে আপনার ওসিরা মনে রাখবেন, এই জায়গায় দাঁড়িয়ে যদি ভোট করার কোনো প্রবলেম করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমার কোনো কর্মী কি করবেন আপনি? করবো তো, কি করবেন? করবো। আপনি কি করবেন? অবশ্যই করবেন। কি করবেন? কেন 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 আপনার লোক এত কাজ করেছেন তো লোককে ভোট দিতে পারেন না কেন? কি বলছি? চলো 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 একবারে সাহস আমরা মন্দিরে পারবো না। না আমরা কি করেছি আপনারা চলেন শঙ্কর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শঙ্করের থেকে একবার জানি। শঙ্কর, এই বিজেপি প্রার্থী কেন রেগে গেলেন হঠাৎ করে? সকাল সকাল প্রচারে বেরিয়েছিলেন, প্রচারে বেরিয়ে তিনি নাকি বাধা পেয়েছেন। এরপরেই তাকে দেখা যায় একেবারে রণংদেহী মিজাজে তিনি বলেন শান্তিপূর্ণ ভাবে ভোট হবে, না হলে কিন্তু সবাইকে দেখে নেবে। এরপরেই দেখা যায় যে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক এখানে উপস্থিত হয়। তাদের অভিযোগ যে বহিরাগত কিছু লোকদের নিয়ে বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি সেখানে প্রচার করছেন। যদিও রমাপ্রসাদ গিরি অভিযোগ করেছেন যে তাকে নাকি বাধা দিয়েছে তৃণমূল, এলাকায় জুড়ে সন্ত্রাস চালাচ্ছে, আর এই সন্ত্রাসের জেরে বিজেপি কর্মী সমর্থকদের প্রচার করতে দিচ্ছেন না, এই অভিযোগ করে তিনি সেইখানেই বসে যান। এবং এই খবর যখন ছড়িয়ে পড়ে গোটা বেলদা এলাকাতে, যখন রাজ্য সড়ক যে রয়েছে বেলদা থানার পাশে, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা বসে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখায়। এরপরেই খবর পেয়ে বেলদা থানা পুলিশ সেখানে পৌঁছায় এবং পুলিশের সামনে বলা যায় যে জয় শ্রীরাম এবং জয় বাংলা স্লোগান চলে। যদিও তৃণমূল তরফ থেকে অভিযোগ করা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। বিজেপি কর্মী সমর্থকরা বহিরাগতদের নিয়ে এখানে প্রচার করতে এসেছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে তারা নাকি ফসানি দিচ্ছে, এই অভিযোগ করে তুলকালাম হয়েছে বেলদাতে। বেশ, ক্ষোভের মুখে রাস্তায় বসে পড়লেন তারপর পদ্ম প্রার্থী। প্রার্থীর উপর পাল্টা হামলার অভিযোগ বিজেপি কর্মীদের। একসময় স্লোগান পাল্টা স্লোগানে গর্জে ওঠে বেলদা, এবং সেই ছবি আপনাদের সামনে। আর এরপরেই রাস্তায় বসে পড়েন, দীর্ঘক্ষণ বসে পড়েন বিজেপি প্রার্থী এবং বিজেপি কর্মীরা। আর এরপরেই শুরু হয় বিশৃঙ্খলা। প্রতিবাদে বেলদা থানার সামনে বিজেপি বিক্ষোভ দেখানো শুরু করে। আর এই ঘটনার জেরে শুরু রাজনৈতিক তরজা। মানুষকে ভয় দেখিয়ে ভোট করিয়ে নেয় একটা তৃণমূলের কৌশল। তারা প্রচারে বাধা দিয়ে ভয় দেখিয়ে খেদিয়ে দিতে পারলে ভাবছে যে আমরা সব ভোট পেয়ে যাবো। নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ, যাতে মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে, কোনো ভয় ভ্রান্তি তাকে যাতে আটকে দিতে না পারে, তার ব্যবস্থা করা হোক। বিজেপি এখানে বহিরাগতদের নিয়েছে, বিজেপির কোনো অস্তিত্বই নেই এখানে। 5 বছর ও দেখায় নেই, কোনো উন্নয়ন নেই, ওর কিছুই নেই। এখানে একটা সন্ত্রাস করার চেষ্টা করছে, এর প্রতিবাদে আমরা সোচ্চার হয়েছি। আর এবার দেখাবো ভোট প্রশিক্ষণে গিয়ে আক্রান্ত হয়েছেন কে? ভোট কর্মী। রানাঘাটে ভোট প্রশিক্ষণে গিয়ে আক্রান্ত শিক্ষক, বিডিও অফিসের কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। রঞ্জিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কি কারণে এহেন ঘটনা?
ঘটনাটি ঘটে রানাঘাট দেবগান ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুলে আজকে ভোটের প্রশিক্ষণ ছিল। সেখানে যারা ভোট কর্মী তারা প্রশিক্ষণ নিতে আসে, সেখানেই কিন্তু অশান্তি সূত্রপাত। আক্রান্ত ভোট কর্মী সৈকত চট্টোপাধ্যায়, তার যেটা অভিযোগ যে ভোটের যে প্রশিক্ষণের যে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, সেখানে ছবি চলছিল, সেটা নিয়ে তিনি প্রতিবাদ করেন, প্রশ্ন তোলেন। এরপরই বচসা শুরু হয়। বচসার পরে তাকে পাশের ঘরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়, তার মাথা পর্যন্ত ফেটে যায়, এমনটাই তার অভিযোগ। ঘটনাস্থলে ছুটে আসেন তৎক্ষণাৎ যারা সমস্ত ভিডিও এবং মহকুমা শাসক ছুটে আসেন। এরপরে যাতে কোনো রকম অশান্তি না সৃষ্টি হয়, পরবর্তী সময় কেন্দ্রীয় বাহিনী, বিরাট পুলিশ বাহিনী এই মুহূর্তে স্কুল রয়েছে। পাশাপাশি সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে দায়িত্বপ্রাপ্ত ভিডিও। তবে এই মুহূর্তে ট্রেনিং চলছে, তবে পুলিশ কিন্তু মোতায়েন যাতে নতুন করে যাতে কোনো কিন্তু অশান্তি না ছড়ায়। ভোট কমিটির সাথে কথা বলার চেষ্টা করছে, যারা দায়িত্ব রয়েছে ওসি ইলেকশনের, তারা কিন্তু কথা বলার চেষ্টা করছে এবং ভোট কমিটির সাথে কথা বলে কিন্তু নতুন করে আবার প্রশিক্ষণের কাজ শুরু হয় বলে জানতে পারা যাচ্ছে। বেশ, আমাকে ফেলে আমি এরকম মার জীবনে কোনোদিন খাইনি। চশমাটা পর্যন্ত আমার ভেঙে ফেলেছে। দেখান চশমাটা, একটু দেখান চশমাটা এক ঘুষি মেরেছে, চশমাটা। অন্যদিকে বাসন্তীতে তৃণমূল বিজেপির সংঘর্ষে গ্রেফতার করা হয়েছে 9 জনকে। ধৃত 9 জনকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। পুলিশকে মারধর, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা। গতকালের ঘটনা, যেখানে বাসন্তীতে তৃণমূল বিজেপি সংঘর্ষ, তুলকালাম পরিস্থিতি, সেই ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত 9 জনকে আলিপুর আদালতে পেশ। পুলিশকে মেরেছো কেন? কোন রাজনৈতিক দল করো? পুলিশকে মেরেছো কেন? পুলিশকে মারলে কেন? কারা মেরেছে? যারা মেরেছে তারা তো বাইরে ঘুরছে। গতকাল পুলিশকে মারধর, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা করা হয়। গতকালে আমরা দেখেছিলাম বাসন্তীতে, যেখানে পুলিশকে রীতিমতো মারধর করা হয়, তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। দফায় দফায় সংঘর্ষ, যেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষ, এবং সেই ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত 9 জনকে আলিপুর আদালতে পেশ। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় কি, কোথা থেকে কিভাবে এই গ্রেফতারি? দেখো, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, গতকালকে কিন্তু বাসন্তীতে যে বিজেপি প্রচার করছিলেন, বিজেপি প্রার্থী বিকাশ সর্দার, সেখানে কিন্তু একটি গন্ডগোল হয়, তাদের প্রচারে বাধা দেওয়া হয় এবং এই ঘটনায় বাসন্তী থানার এক সাব ইন্সপেক্টর সহ 7 জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়। এবং সেই আহতের ঘটনায় পুলিশ কিন্তু ইতিমধ্যে গতকাল রাতে কিন্তু 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তাদেরকে আজ কিন্তু এই আলিপুর আদালতে পাঠানো হয়েছে। তার মধ্যে 3 জনকে তাদেরকে 7 দিনের জন্য পুলিশ হেফাজতে নেবে বলে পুলিশ সূত্রে কিন্তু আমাদের জানিয়েছে বাসন্তী থানার পুলিশ। প্রিয়াঙ্কা। অমিত শাহর সফরে বিজেপির চার্জশিট। ভোটের বঙ্গে ফের শাহী সফর। 15 বছরের তৃণমূল জামানায় বাংলার হাল কি? রাতেই কলকাতায় পৌঁছে আগামীকাল বিজেপির চার্জশিট। সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, এই চার্জশিটে মূলত কোন কোন বিষয়ে আলোকপাত করা হচ্ছে? বিধানসভা ভিত্তিক চার্জশিটের পর এবার গোটা রাজ্যের নিরিখে চার্জশিট প্রকাশ করতে চলেছে বঙ্গ বিজেপি। আগামীকাল চার্জশিট পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত 15 বছরে রাজ্যের হাল হকিকত এবং তার পাশাপাশি রাজ্যের জন্য কেন্দ্রীয় বরাদ্দ এবং তার বাস্তবায়ন, সবটা মিলিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি চার্জশিট প্রকাশ করবেন। এর আগেই আমরা দেখেছি রাজ্য বিজেপি এবং জেলা বিজেপি নেতৃত্ব 294টি বিধানসভা কেন্দ্র ভিত্তিক চার্জশিট প্রকাশ করেছে নির্দিষ্ট জেলায়, নির্দিষ্ট কেন্দ্রে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট 15 বছরের শাসনে রাজ্যের অবনতির 14টি মূল ক্ষেত্র তুলে ধরবে বিজেপি আগামীকাল এই 40 পাতার চার্জশিটে, এমনটাই বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। এবং এখানে দুর্নীতি, কেলেঙ্কারি, প্রশাসনিক নৈরাজ্য, আইন শৃঙ্খলা, নারী নির্যাতন থেকে আরম্ভ করে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কিংবা সংস্কৃতি ধ্বংস, এই সমস্তটার বিষয়ে অভিযোগ তুলে বঙ্গ বিজেপি তারা মোট 14টি খাতে তারা এই চার্জশিট প্রকাশ করবে। ধন্যবাদ।